আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো দেশের উল্লেখযোগ্য যেসব ঘটনাবলী আছে সেই সব ঘটনাবলীর সার সংক্ষেপ। দেখে সেটি হচ্ছে সুনামগঞ্জে বোনের বাড়িতে গিয়ে বোন জামাইয়ের ভাগ্নেকে কুপিয়ে খুন করেছেন একজন। এটি ঘটনাটি সুনামগঞ্জে ঘটেছে। সুনামগঞ্জের জামালগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দা দিয়ে কুপিয়ে বোন জামাইয়ের ভাগ্নেকে খুন করার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল 10টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খুন হওয়া শিশু রিহানের বয়স হচ্ছে 8 বছর। যিনি হচ্ছেন পূর্ব লক্ষ্মীপুর হানিফুদ্দিনের ছেলে। দর্শক, যেটা খুবই বেদনাদায়ক ব্যাপার, 8 বছরের একটা শিশুর সাথে কিন্তু কোনোভাবেই কারো কোনো ধরনের মনোমালিন্য থাকার কথা নয়। এবং যেটা আমরা জেনেছি, যিনি এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছেন তিনি কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এবং তার একটা অদ্ভুত ব্যাপার ছিল, তিনি স্বপ্নে দেখতেন যে তাকে কেউ দা নিয়ে তাড়া করছে এবং তিনি এই জন্য একটি দা কিনে নিয়ে আসেন এবং সেই দা নিয়ে তিনি আহ বিছানায় বালিশের নিচে দা রেখে তিনি ঘুমাতেন। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন করেছে সিলেট V24। তারা লিখেছে যে পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলা থেকে তৌহিদ নামের 28 বছর বয়সের একজন যুবক ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। আজ সোমবার সকালে আকস্মিকভাবে তার বোন জামাই হাবিব মিয়ার বোনের ছেলে রিহানকে দা দিয়ে কুপিয়ে খুন করেন তৌহিদ। এবং এই ঘটনায় ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের এরপরই আর কি ঘাতক তৌহিদকে আটক করেছে নিহতের পরিবার এবং স্থানীয়রা। কি কারণে এই খুন সেটা তখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছিল যে তৌহিদ মানসিক ভারসাম্যহীন। এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য যিনি ইমামুল হক তিনি যেটা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। সে গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী উপজেলা থেকে বোন জামাইয়ের বাড়িতে বেড়াতে আসে এবং সে স্থানীয় বাজার থেকে একটা দা কিনে নিয়ে আসে। এই দা দিয়েই তার বোন জামাইয়ের ভাগ্নেকে কুপিয়ে খুন করেছে। তিনি আরো বলেন, খুনের পর আটক করা হলে তৌহিদ জানিয়েছে প্রায় স্বপ্নে দেখে তাকে কে বা কারা দা দিয়ে তাড়া করে বেড়ায়। সেই আক্রমণ প্রতিহত করতে কিনে আনা দাটি নিজের বালিশের নিচে রেখে ঘুমাতে যায় সে। সোমবার সকালেও স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে তার সামনে শিশুটিকে আসতে দেখে দা দিয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং স্থানীয়দের সহযোগিতায় খুনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দর্শক, এই ধরনের ঘটনা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। যে কোনো মানুষকে বাসা বাড়িতে ঠাঁই দেওয়ার আগে অবশ্যই তার মানসিক স্থিরতা সম্পর্কে আমাদের জানা উচিত, জেনে রাখা উচিত। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় এসব ক্ষেত্রে ভিকটিম হয়ে যায় যারা নাবালক শিশু আছে, যাদের বয়স একেবারেই কম, তারা কিন্তু এক্ষেত্রে ভিকটিম হয়ে যায়। এবং এ ধরনের একটা ঘটনার দায় অভিভাবকরা কোনোভাবেই এড়াতে পারে না এবং তারা কিন্তু কখনোই তাদের এই দুঃখটা মোছা যাবে না যে নিজের পরিবারের একজন মানুষ এসে দা দিয়ে কুপিয়ে নিজের সন্তানকে হত্যা করলো। সেটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। দর্শক, অন্য প্রসঙ্গে যেতে চাই। এসএসসির ফলাফল 23 থেকে 27 ডিসেম্বরের মধ্যে এরকম একটি খবর এসেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এবং সমমানের পরীক্ষায় ফলাফল আগামী 23 থেকে 27 ডিসেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। ফলাফল তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেটি প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সোমবার সংশ্লিষ্ট মাধ্যমে এই তথ্য জানা গেছে। 2021 সালের এসএসসি সমমানের সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজিত 3 বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। সেই পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হয়েছে। আগামী 23 ডিসেম্বরের পর যে কোনো দিন তা প্রকাশ করা হতে পারে। এবং এই প্রস্তাবের ভিত্তিতে যেটি হয়েছে যে 27 ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এতে করে জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করাও কিন্তু সম্ভব হবে। এবং এই প্রস্তাবের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুমতি চেয়ে আরেকটি প্রস্তাব পাঠানো হবে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশের দিন প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফলের সার সংক্ষেপ তুলে দেওয়া হবে, যেটি প্রতি বছরই হয়ে থাকে। এবার প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশের অনুমোদন দিলে দুপুরে সংবাদ সম্মেলন করে তা প্রকাশও করা হবে। এবং একটা সময় কিন্তু এসএসসি পরীক্ষা দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত হতো এবং এসএসসি পরীক্ষার পরে যে রেজাল্ট আছে সেই রেজাল্টও কিন্তু দীর্ঘ সময় পরে দেওয়া হতো। তবে এখন পরিস্থিতি অনেকটাই প্রতিকূলে আছে, যেহেতু করোনা ভাইরাস পরিস্থিতির কারণে একটু বেকায়দায় আছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংশ্লিষ্ট যেসব মানুষজন আছেন, যে কারণে এবার একেবারেই সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতবার মাত্র অটো পাস, গতবার কিন্তু পরীক্ষাই হয়নি। গত বছর যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই পরীক্ষা সবাইকেই পাস দেওয়া হয়েছে, অটো পাস পেয়েছেন সবাই। এবং এবার কিন্তু সংক্ষিপ্ত পরিসরের পরীক্ষা নিয়ে একদমই বলা চলে যে এই বছরের মধ্যেই আবারও
পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হবে। দর্শক, ষষ্ঠ ধাপে সিলেটের 23টি ইউনিয়ন পরিষদে ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে এবং যে 23টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু আমরা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম। এছাড়াও সিলেটের তেতলি এবং মুল্লারগাঁও সহ ইউনিয়ন সহ বিভাগের 23টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া এই ধাপে সিলেট এবং হবিগঞ্জের কয়েকটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে এবং এগুলোতে সবগুলিতে থাকবে ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম। আগামী 31 জানুয়ারি এই ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করে রেখেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাখা হয়েছে 3 জানুয়ারি, বাছাই হবে 6 জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন 13 জানুয়ারি, প্রতীক বরাদ্দ পাবেন 14 জানুয়ারি এবং আমাদেরকে ষষ্ঠ ধাপের ইউনিয়ন নির্বাচনে সিলেট এবং হবিগঞ্জের কয়েকটি জায়গাতে এটি অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট সহ পুরো দেশের সর্বশেষ পর্যন্ত আগামীকাল আপনাদের সাথে সংযুক্ত হয়ে ভাবে লাইভে জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।